মনোয়ার হোসেন দীপজল সাহেব আমাকে 2012 সালে 20 থেকে 25 লাখ শুধু গ্রুমিংয়ে খরচ করেছে। চলচ্চিত্র প্রথমটা শেষ করলাম, মনে হলো যে এটা আমার জায়গা না, আমার এই মানুষগুলোকে আমার পছন্দ হয়নি। আমি ছোটবেলা থেকে পালিয়ে বাংলা ছবি দেখি, গ্রামার বই বিক্রি করে দিয়ে আমি সুপারম্যান ছবি দেখতে গেছিলাম। অপু বিশ্বাসকে খুবই প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে। তাদের কাছে ভরসার একটা নাম হচ্ছে জয় চৌধুরী। গেঞ্জি খুলে গান গাইতে গাইতে আসতেছে, আব্বু ঘুরে আবার বাজারে না গিয়ে চলে আসছে। কান্নাকাটি করে বের হয়েছে, কিন্তু পালানোর জায়গা তো আর পাচ্ছি না। অনেক আনন্দ লাগে যে আমার আব্বু আমাকে শাসন করতে পারছে। সিনেমা ফ্লপ হবার মূল কারণ কি? এটা হচ্ছে ইন্টারনাল রাজনীতির ব্যাপার। আমাদের এখন 80% প্রডিউসার আনতেছে হিরো অথবা হিরোইন। অনেক হিট ছবির প্রডিউসারও টাকা পায় না ফেরত। আমরা সাকিব ভাইয়ের সাথে সবার তুলনা দিয়ে বসি। তার মানে এখন পর্যন্ত 22টার মতো ছবি করা হয়েছে। আমার 13টা রিলিজ হয়ে গেছে, আর 7টা আমার সেন্সর হয়ে গেছে। আচ্ছা, আর বাকিগুলোর কাজ চলছে অলরেডি। মানে এখন তো তাহলে ধরতে গেলে যে মুক্তি প্রতীক্ষিত ছবির সংখ্যা হচ্ছে 7টা। তো আমরা সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, গল্প করব জয় ভাই। আর তার আগে আমি অনুষ্ঠানটা শুরু করি। দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট আনকাট। পুরোটি সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শারমিন দীপ্তি, এবং আমার সঙ্গে যিনি থাকছেন একজন সুদর্শন নায়ক আমাদের, তিনি হচ্ছেন জয় চৌধুরী। জয় চৌধুরী, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঈদ কেমন কাটছে? জি, খুব ভালো। আমার ঈদ আর সবসময় ভালো কাটে। বলতে গেলে আমি ওরকম তো বাসার ভিতরে থাকতেই পছন্দ করি সব সময়। আমি আমার বন্ধুদেরকে নিয়ে, এবং আমি সবসময় এটাই আমি বলতে যাচ্ছিলাম যে বন্ধুদেরকে নিয়ে আড্ডা টাড্ডা মারি। আপনার সহকর্মী শিল্পী কলাকুশলী সব আপনার বাসায় যায়, পরিমণি থেকে শুরু করে মাহি, সবাই আপনার বাসায় যেতে পছন্দ করে। সবসময় আপনার বাসার ছবিগুলোই ফেসবুকে খালি আমরা দেখতে থাকি। আমরা সব গল্প করব, কিন্তু তার আগে ছোট একটা ফর্মালিটিস আছে আমাদের অনুষ্ঠান অনুযায়ী। এখানে কাট আছে, ওখানে আনকাট আছে। আপনি যে কোনো জায়গা থেকে প্রশ্ন পিক করতে পারবেন, আনকাট থেকেও পারবেন, কাট থেকেও পারবেন, কিন্তু আনকাটের গুলো আনকাটই হবে। এখন আমরা কোত্থেকে নেব প্রশ্ন? না, আমি স্ট্রেট ফরওয়ার্ড অলওয়েজ, আমি আনকাট থেকে নিব। ওকে, বাহ। আচ্ছা, আপনার অভিনয় জীবন শুরু কিভাবে হয়েছিল? কোনো বিশেষ ঘটনা আছে কি যা আপনাকে এই পেশায় আসতে অনুপ্রাণিত করেছিল? আপনার প্রথম সিনেমা অভিজ্ঞতা কেমন ছিল? আমাকে মনোয়ার হোসেন দীপজল সাহেব আমাকে 2012 সালে, ওনার স্বপ্ন ছিল যে উনি আমাকে হিরো তৈরি করবে। আমাকে 2 বছর গ্রুমিং করিয়েছে ওনার ফুলবাড়িয়াতে। দেন তারপর আমাকে দিয়ে এফআই মানিক স্যারকে দিয়ে, তখন প্রথম সুপার হিরোইন হলো যে মেয়েটা বেস্ট হলো মিমো, তাকে দিয়ে আমাকে দিয়ে ছবি করলো হচ্ছে এক জবান। মনোয়ার হোসেন দীপজল সাহেব, ওনার হাত ধরে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা। কিন্তু দীপজল ভাই পর্যন্ত পৌঁছেছেন কিভাবে? উনি আমার সম্পর্কে চাচু হন, আমার ফ্যামিলি মেম্বার আগে থেকেই। আমি যখন বিবিএ শেষ করব, তখন উনি বললো যে তুই আর বাইরে যাওয়ার দরকার নাই, এমবিএ করতে, তোকে আমি হিরো বানাবো। কৌতূহলী হিরো হইতে গিয়েই তো। এবং দীপজল ভাইকে আমরা যতটুকু পার্সোনালি চিনি, উনি কিন্তু খুবই বড় মনের একজন মানুষ। উনি যা বলে উনি কিন্তু সেটা করেও দেখেন। মানুষ বলে যে ইন্ডাস্ট্রিতে আসতে গেলে অনেক কষ্ট, আমি হয়তো কষ্টটা দেখি নাই। আমি একদম কষ্ট দেখেননি কেন? আপনার নেপথ্যে ছিল দীপজল ভাইয়ের মতো মানুষ, যে কিনা নিজে অভিনয় করে, নিজেই প্রযোজক এবং টাকা লগ্নি করে। উনি ওনার তো আসলে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। 2 বছর ফুলবাড়িয়া রেখেছে, সেখানে আমার পিছনে মিনিমাম 20 থেকে 25 লাখ শুধু গ্রুমিংয়ে খরচ করেছে। 3টা টিচার রেখে দিয়েছিল, তারা প্রতি উইকলি তারা পেমেন্ট নিত ওখানে। আচ্ছা, আমাকে নাচ, আমাকে ফাইট, আমাকে অ্যাক্টিং শেখানোর জন্য। তা আমার উপরে ইনভেস্ট করে উনি আমাকে নিয়ে আসছে। আমার মনে হয় এটা আমার মানে অনেক বড় একটা লাকের ব্যাপার। বাট আমার কাছে মনে হয়েছে যখন আমি চলচ্চিত্র প্রথমটা শেষ করলাম, মনে হলো যে এটা আমার জায়গা না, আমার অনেক বড় একটা গ্যাপ ছিল পরে। আমার এই মানুষগুলোকে আমার পছন্দ হয়নি। খুব সেলফিশ টাইপের মানুষ মনে হয়েছিল, আর মনে হচ্ছিল ওরা খুব চাটুকারিতা পছন্দ করে। আর এখন কেমন মনে হচ্ছে? এখন তো এটা রক্তে মাংসে মিশে গেছে। আমি দেখলাম যে না, জায়গাটাই এরকম, সবার সঙ্গে সবার মতো করেই মিশতে হবে, চলতে হবে। আমি আমার মতো করে মিশলে হবে না, আমার মতো চিন্তা করলে হবে না। বিষয়টা সেরকম ছিল। আমি ছোটবেলা থেকে পালিয়ে বাংলা ছবি দেখি, এবং বাংলা ছবি দেখার পিছনে আমার অনেক বেশি আগ্রহ। এটার জন্য আমি অনেকবার মার খেয়েছি। আমি ক্লাস 6-এ যখন ভর্তি হয়েছিলাম আমাদের ওখানকার বয়েজ স্কুলে, ওইখানে প্রথম দিন যখন আমি ক্লাস করতে গেছি, প্রথম দিনই ক্লাসে যাওয়ার আগে আমি আমার গ্রামার বই বিক্রি করে দিয়ে আমি সুপারম্যান ছবি দেখতে গেছিলাম।
নতুন পর আমাদের ড্যানি ভাই। মানে গ্রামার বই বিক্রি করে গ্রামার কেউ বই ছবি বিক্রি দেখতে করেছিলাম গিয়েছে? 265 টাকা ছিল আমার মনে আছে। 265 টাকা গ্রামার বই বিক্রি করেছিলাম আমি 60 টাকায়। 60 টাকা দিয়ে আমি আমার 5 জন, কখনো আমি ছবি আঁকা দেখতাম না, দলবল নিয়ে যেতাম এবং তাদের খরচটাও আমি দিতাম। ইভেন আমার ক্লাস ক্যাপ্টেনের সে যে কদবেল খাবে কি বাদাম খাবে দুপুরবেলা, ওইটার টাকাটাও আমার দিয়ে যেতে হতো। মানে আগে থেকে বন্ধুদের মধ্যে একটা লিডারশিপ ছিল আপনার, আমার যে সবসময় যা লিডারশিপ দিবে পছন্দ। খরচ করবে, জয় খরচ করবে। জয় ভাই, আপনার শৈশব কোথায় কেটেছে? আমার মাগুরাতে কেটেছে। আমার বড় হওয়া মাগুরাতে, স্কুল কলেজ মাগুরাতে। আর ইউনিভার্সিটি কোথায়? ইউনিভার্সিটি হচ্ছে আমার মুম্বাইতে আমি গেছিলাম বিবিএ করার জন্য, বাট আনফরচুনেটলি আব্বু অসুস্থ হয়ে যায়, ওখানে করা হয়নি। কোডা সোডা ইয়োডার আছে যে ইয়োডাটা, আমি ইয়োডাতে বিবিএ করেছি। এরপরে ধানমন্ডিতে এশিয়ান ইউনিভার্সিটি ব্রাঞ্চ থেকে আমি এমবিএ করেছি আর কি। অনেক গল্প আছে আপনার সাথে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বিভিন্ন সময়ে নায়িকাদের সাথে আপনার প্রেমের গুঞ্জন শোনা গেছে, এসব গুঞ্জন বারবার কেন আসে? যদি এগুলো গুঞ্জন, আমিও পার্সোনালি জানি যে গুঞ্জন মানেই তো বারবারে আসবে, সত্যি হলে তো একজনের সাথেই থাকবে, সত্যি হলে তো বারে বারে আসবে না। যেহেতু গুঞ্জন আপনাকে নিয়েই বারবার আসছে, যেহেতু গুঞ্জন এজন্যই বারবার আসছে। গুঞ্জন আসার পিছনে হচ্ছে কারণ আছে, কারণ হচ্ছে আমি অনেক ফ্রেন্ডলি এবং আমি একটা অ্যাসোসিয়েশনের লিডার। তা সেক্ষেত্রে আর্টিস্টদের সঙ্গে, যার সঙ্গে আমার কাজ হয়নি এমনও আর্টিস্ট আছে, তার সঙ্গে অনেক ভালো ফ্রেন্ডশিপ। আমার সঙ্গে যখন অনেক আর্টিস্টদের যখন দেখে, তখন অনেক জার্নালিস্ট ভাইরা আছে যাদের কাছে হয়তো বা একটু কষ্ট লাগে যে জয় চৌধুরী একাই কেন সবার সঙ্গে। এবং আরেকটা জিনিস দেখেছি, যখনই কোনো নায়িকা যাচ্ছে, কোনো বড় অ্যাক্টর যাচ্ছে, অ্যাক্ট্রেস যাচ্ছে, জয় চৌধুরী খুবই প্রোডাকশন নিয়ে তাদেরকে, আমি আমার বন্ধুদের কাছে খুবই প্রোডাকশন দিয়ে নিয়ে যাচ্ছে, অপু বিশ্বাসকে খুবই প্রোডাকশন দিয়ে নিয়ে যাচ্ছে। তারা আসলে আপনার হাতটা ধরে আসলে আশ্বস্ত হয় যে 100% আমি তাদের কাছে সেফ জোন। আচ্ছা, তাদের কাছে ভরসার একটা নাম হচ্ছে জয় চৌধুরী। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। শিল্পী সমিতির নির্বাচনে কেন সবসময় এত জটিলতার সৃষ্টি হয়? এর পিছনে আসলে কারণটা কি? গতবারের যে ঘটনাটা যদি বলি না কেন, যে এত এত নিউজ ফিডে প্রতিদিনই আসছে, প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো গন্ডগোল হচ্ছে, সেখানে একটা গ্রুপ আছে, নিপুণ আক্তার একদিকে, আরেকদিকে জায়েদ খান, আপনারা জায়েদ খানের আসলে সাপোর্টার ছিলেন, তো সব কিছু মিলে আসলে প্রতিদিনই নিউজ ফিডে আসছে এবং সেখানে অনেক রকম ঘটনা ঘটেছে, সেটাকে না আসলে কারো কাম্য ছিল না। শিল্পী সমিতির নির্বাচন তো এর আগেও আমরা করেছি, এরকম তো কখনো কিছুই হয়নি। এবার কেন লাস্ট 2 বছর ধরে এই ঘটনাগুলো ঘটছে? বিকজ আপনারা যে মহিলার নাম নিলেন আপনি, উনি আসার পর থেকেই শিল্পী সমিতিটা একটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে মানুষের কাছে। মানে কি নিপুণ আক্তারের কথা বলছেন? জি, উনি আসার পরে একটা মানুষের ব্যক্তিত্ব, একটা মানুষের মনুষ্যত্ববোধ, এগুলা কিছুই আমার মনে হয় ওনার ভিতরে নাই। একটা মানুষ কি খারাপ দিক দেখলেন আপনি নিপুণ আক্তারের? এটা যেহেতু সিলেকশন বোর্ড না, শিল্পীদের নির্বাচন, এই শিল্পীরা এখানে বাংলাদেশে 18 কোটি মানুষ, সেই 18 কোটি মানুষের থেকে মাত্র 570 জন মানুষকে দিয়েই গঠিত হয়েছে শিল্পী সমিতি, যাদের দিকে মানুষরা তাকিয়ে থাকে, যে অ্যাসোসিয়েশনের সমস্ত শিল্পীরা রয়েছে, যে অ্যাসোসিয়েশন তৈরি করেছিল আমাদের নায়করাজ রাজ্জাক সাহেব, যে অ্যাসোসিয়েশনে অর্গানাইজ করেছিল আমাদের ফারুক ভাইয়ের মতো লোক, উজ্জ্বল ভাইয়ের মতো লোক, সোহেলানা ভাইয়ের মতো লোক, সেই শিল্পী সমিতিটাকে আজকে লাস্ট 4 বছর নর্দমাতে নামিয়ে দিয়েছে একজন মহিলা। মানে কি কি কাজ করেছে যেটা আপনার মনে হলো যে নর্দমাতে নামিয়ে দিয়েছে? এটা সিলেক্টিভ বোর্ডের কোনো নির্বাচন না। একজন মানুষ যখন ভোটে নির্বাচিত হবে না, তখন তার কাজটা হচ্ছে সুন্দরভাবে সবাইকে ওয়েলকাম করে, মাথা নিচু করে বা মাথা উঁচু করে সে এখান থেকে চলে যাওয়া। সে সেটা না করে আরেকজনের পাওয়ার খাটিয়ে, সন্ত্রাসীদের পাওয়ার খাটিয়ে সে সেইখানে রিট করে, কেস করে, মামলা করে, মোকদ্দমা করে শিল্পীদের ভোটের যে অগ্রাধিকার ছিল, ভোট দিয়ে যে নির্বাচন করেছে, সেটা যে তুচ্ছ তাচ্ছিল্য করে সে যে নিজের মতো করে একটা রেজাল্ট নিয়ে এসে নিজে সিটে বসে গেছে, এই জিনিসটা করতেই তো 1.5 বছর লেগে গেছে। সারা বাংলাদেশের মানুষের কাছে শিল্পী সমিতি ছোট হয়েছে। আচ্ছা, শিল্পী সমিতিটা থেকে আসলে শিল্পীরা কি উপকৃত হচ্ছে? লাস্টের বারও সে হেরে গেছে। হ্যাঁ, ওটা দেখেছি। রাত্রেবেলা দীপজল সাহেব, ভোরবেলা দীপজল সাহেবকে মালা পরিয়ে দিয়ে পরের দিন গিয়ে সে
লন্ডনে গিয়ে এসে সাথে সাথে হিট করে দিয়েছে। শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীরা কি উপকৃত হচ্ছে? যে আপনারা ঠিক আছে যে দলেরই থাকেন না কেন, হয়তো যে যার পোস্ট নিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এতে করে যে আমাদের দেশের শিল্পীরা কি কোনোভাবে উপকৃত হচ্ছে? কারণ অনেক শিল্পীরই এখানে কিন্তু একটু অভিমত আছে যে উপকৃত হচ্ছে না, এই সমিতি থাকলেও কি না থাকলেও কি। যে শিল্পী হয়তো আমার অ্যাসোসিয়েশনের না, তার উপকৃত হলেও কি না হলো কি সেটা তো আমাদের ব্যাকে যায় আসে। তো আমার শিল্পী স্বার্থ রক্ষা করা হচ্ছে আমার শিল্পী সমিতির প্রধান কাজ। যখন কোনো শিল্পী মনে করবে তার স্বার্থ রক্ষা করার জন্য শিল্পী সমিতিকে তাকে দরকার, সহযোগিতা চাইলে অবশ্যই আমরা তার পাশে দাঁড়াবো। একটা অ্যাসোসিয়েশন কেন তৈরি হয়? শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য। আমার 570 জন শিল্পী, আমার 570 জন শিল্পীরই তো স্বার্থ রক্ষা করার দরকার হয় না। যখন যখন দরকার হয় তখন যারা আমাদেরকে অ্যাপ্লিকেশন করবে, যারা আমাদেরকে স্মরণ করবে, আমরা তার পাশে দাঁড়াবো। এর মধ্যে কিছু ঘটনা ঘটলো, যেটা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, আপনার সাথে কিছু তর্ক হলো জার্নালিস্টদের, সেই সময় সব জার্নালিস্ট খেপে গেছে। তো আপনারা যেহেতু বিভিন্ন পদের দায়িত্বে আছেন, তো একটু মাথা ঠান্ডা করে কি কাজটাগুলো করা যেত না? আপনার বুঝতে হবে যে শিল্পীরা সবসময় নরম মনের মানুষ। শিল্পীদের কখনো কোথাও কিন্তু কখনো দেখবেন না গ্যাঞ্জাম ফাসাদে যাওয়ার জন্য। ওরা কাজ করে, ওইটাই রুটি রুজি, এটা দিয়ে নিজের মতো করে একটা লাইফ লিড করে। ওই দিনের ঘটনাটা টোটালি ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ঘটনা। অনেক জার্নালিস্ট ভাইরা হয়তো বা এটা জানেও না আসলে ওই দিনের ঘটনা পারফেক্ট ঘটনাটা কি ছিল। কি ছিল পারফেক্ট ঘটনাটা কি ছিল? আজকে হয়তো সব ভাই ব্রাদারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আবার হয়ে গেছে। যারা হয়তো আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে গেছিল, তাদেরকে আবার আমি আপন করে নিয়েছি। এরা সবাই আমার আপনই ছিল সবসময়। আমি আমাদের ইসি কমিটি মেম্বারদের আমার একটা মিটিং ছিল, ওই দিন আমাদের একটা শপথ গ্রহণ ছিল। ওই দিনই কোনো না কোনো কারণে একজন জার্নালিস্ট আমাদের একজন আর্টিস্টের মেয়েকে, যে নাবালক একজন মেয়েকে, এটা অ্যাবিউজ করাও বলে একদিকে, তাকে একটা বাজে মন্তব্য করেছিল, বাজে কোশ্চেন করেছিল। সেটা প্রতিবাদ করেছিল আমাদের শিবাসানু ভাই, যার জন্য তার সাথে 2-3 জনের হট্টগোল হয়েছিল। হট্টগোল হওয়ার পরে শিবাসানু ভাইকে কলার ধরেছিল। এবার শিবাসানু ভাইকে, এর ভিতরে আমার জার্নালিস্ট কয়েকজন ভাই আমাদের শিল্পী সমিতিতে নিয়ে এসেছিল। কোনো একজন আমাদেরকে ভিতরে গিয়ে আমাকে বলতেছিল যে ভাই শিবাসানু ভাইয়ের গায়ে হাত দিয়েছে, আপনারা প্রোটেস্ট করেন। তখন আমি বাইরে আসে সবাইকে থামানোর অনেক চেষ্টা করেছিলাম। চেষ্টা করার পরে দেখলাম একটা ছেলে, আমি সবার কথা বলবো না, একটা ছেলে, সেই ছেলেটা দেয়াল টপকায় ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে শানু ভাইকে মারার জন্য। আমার ঘরে, আমার অ্যাসোসিয়েশন, আমার এফডিসি, আমার কর্মক্ষেত্র, ভাই আমার অ্যাসোসিয়েশনে মনে আছেন দীপজল সাহেবের মতো লিজেন্ড ভিতরে আছে, যিনি একা একজন ইন্ডাস্ট্রি। আমার এখানে রোজিনা আপুর মতো লিজেন্ড আছে, সুচরিতা আপুর মতো লিজেন্ড আছে, এরকম আরও ক্যাবিনেট মেম্বার আরও অনেকেই আছেন, আলী কাকার মতো লিজেন্ড আছেন। আপনারা শান্ত হন, হয়ে বিচার দেন। আমাদের শিবাসানু ভাইয়ের অপরাধ থাকলে আমরা তার শাস্তি নিব। আপনার অপরাধ থাকলে আমরা আপনাদের কাছে, আমার সাংগঠনিক অ্যাসোসিয়েশনের কাছে আপনার শাস্তি আমরা চাইব। আপনি শিল্পী সমিতি ক্রস করে দেয়াল টপকায় উপরে যাচ্ছেন আমার আর্টিস্টকে মারার জন্য, সেখানে অবভিয়াসলি আমি প্রোটেস্ট করব, আমি তার বিপরীতে কথা বলবো, আমি তাকে ঠেকানোর চেষ্টা করব। এটাই আমি করেছি। সেখানে ইন্ডাস্ট্রির মানুষ, সেটা আমি শান্ত করে দিয়ে ভিতরে গেছি। ইন্ডাস্ট্রির মানুষ ইন্ডাস্ট্রিতে ঢুকে ইন্ডাস্ট্রির মানুষকে মারবেন, তারা সেটা সহ্য করবে। তাদের কাছে যদি মনে হয় যে আমি অপরাধী, সো ভাইয়ের কাছে অপরাধীর স্বীকার করা কোনো এটা ক্ষতির কিছু নাই। আমি তাদের কাছে সরি বলেছি, ক্ষমা চাইলে, সরি বললে আসলে একটা ছোট হওয়ার কিছু নেই। আমি সরি বলেছি। ইভেন যারা অসুস্থ হয়েছে তাদেরকে আমি পার্সোনালি, এবং তাদের অসুস্থর খরচ থেকে শুরু করে সবকিছুই আমরা অ্যাসোসিয়েশন, আমার শিল্পীর মেম্বাররাই, তারাই এটা বহন করেছে। আমার যে ক্যাবিনেট ছিল তারাই এটা বহন করেছে। চমৎকার। আমরা সেই প্রত্যাশাই করি যে এমন একটা সমিতি থেকেও যদি মানুষ উপকৃত হয়, তাহলে আসলে তো আমাদের বলার অনেক কিছু আছে যে না, সবাই উপকৃত হচ্ছে। আমরা আসলে খুবই গ্রেটফুল যে এমন একটা সমিতি আছে আমাদের। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটি সিনেমা ফ্লপ হবার মূল কারণ কি? একটি সিনেমার ফ্লপ হবার অনেকগুলো মূল কারণ থাকে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অনেক বাজেট হলেও হবে না, গল্প থাকতে হবে, এবং গল্প, বাজেট, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। গল্পের উপরে বাজেট করাটা ইম্পর্টেন্ট, এবং পাবলিসিটিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা সমস্ত সব কিছুর সমন্বয়ে করে একটা চলচ্চিত্র মানুষের দরবারে যাবে, মানুষের কাছে যাবে, এবং ছবিটা মানুষ দেখবে। আমাদের প্রতিটা ছবিতেই কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো কিছুর কমতি থাকে, যার জন্য দর্শকরা ওইভাবে। আপনার তো অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, তো আপনার ছবিগুলোর মধ্যে কমতি কি ছিল? 13টা মুভি রিলিজ হয়েছে। 13টা মুভির ভিতরে আমার হিটম্যান ছিল মানুষের
খুব বড় মাপের একটা ছবি, যেটা হিটম্যান। সুপারহিট হয়েছে। আচ্ছা, আমার ওই সময় এক জবান ছবিটা অনেক বড় ছবি ছিল। চিনি বিবি নামে একটা ছবি করেছিলাম জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। ছবিটা এমনও হল গেছে, প্রথম দিন রিলিজ হওয়ার 62 দিন পরে ছবিটা নেমেছে হল থেকে। প্রেমপ্রীতি বন্ধনের হিউজ পরিমাণে ইউটিউবে বিজনেস আসছে, হলে তো আসছে হলে এই প্রথম ইন্ডাস্ট্রিতে যে একসঙ্গে 8টি চলচ্চিত্র রিলিজ হয়েছিল। সেটাতে প্রথম চলচ্চিত্র লিডার আমি বাংলাদেশ, সাকিব ভাইয়ের ছবি। সেকেন্ড পজিশনে ধরলে প্রেমপ্রীতি বন্ধন ছবিটা ছিল। আপনি কি মনে করেন আপনার ছবিগুলো সফল? আপনার আমার সব জায়গা ছবি তো থেকে? সফল না। আমি সফল কোনটা, যেহেতু এখন আমাদের বিজনেস ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে, অনেক হিট ছবির প্রডিউসারও টাকা পায় না ফেরত। না, আমার দর্শকরা কোন ছবিটা ভালোবাসলো, রাইট, দর্শক কোন ছবিটা দেখছে, ওই যেই ছবিটা এখন দেখে আমার যে তারা মনে করেন- ফাইন্ড আউট করবে মনে যে করেন জয় আমি চৌধুরী সে কে। প্রেমপ্রীতি বন্ধন ছবিটাই 10 দিনে 10 মিলিয়ন ভিউজ আসছে 10 দিনে। তো এটা জোকস ছিল না। ওই মুহূর্তে লিডার বাংলাদেশ থেকে শুরু করে অনেক বড় বড় ছবি রিলিজ হয়েছিল, কিন্তু ইউটিউবে 10 মিলিয়ন 10 দিনে, মানে পার ডেতে 1 মিলিয়ন করে ক্রস করতেছে। এটা বিগ একটা ইস্যু ছিল ওই মুহূর্তে, এটা নিয়ে অনেক নিউজ হয়েছিল এটা নিয়ে। জয় ভাই, এখানে আমি একটু কথা বলি যে ইউটিউবে ভালো ফলোয়ার হলেও আর কি, ভালো ভিউ হলেও কি সেটা সফল ছবি বলবো আমরা? কিন্তু সিনেমা হলে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে কিংবা মফস্বলে যদি ছবিগুলো মানুষ না দেখে, আসছি সেখানে, সে পর্যন্ত আসছি। সেটা হচ্ছে যে আমাদের সফল ছবি বলতে গেলে এখন সিনেমা হল বাদ হয়ে গেছে। এটা ঠিক। সিনেমা হল, সেই লোকাল সিনেমা হলে অনেক দিন ছবি চললেও ছবি সফল এটা বলতে পারছি না। ধরি যে সিনেপ্লেক্সে কারা বেশি পাবলিসিটি করছে, কার সিনেপ্লেক্সের টিকিটের সংখ্যা যায় বেশি, তাদের ছবিটা চলছে, কিন্তু আম পিপলের কাছে সেই ছবিটা যাচ্ছে না। এরকম অনেক ছবি আছে যে আমরা ভিউজের মাধ্যমে, আমরা নিউজের মাধ্যমে দেখছি এই ছবিটা সুপারহিট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সুপারহিট ছবি আমার পিপলরাই জানে না এই ছবিটা কবে কখন রিলিজ হলো। 5টা শো আমার সিনেপ্লেক্সে আমরা নিজেদের মতো করে টিকিট কিনে নিচ্ছি, নিজেদের মতো করে 10টা শো আমরা ফুলফিল করছি, টিকিট নিজেরাই কিনছি। কিন্তু না, নট অনলি সিনেপ্লেক্স, হ্যাঁ, আমরা বাট অলসো আমরা যদি সারা বাংলাদেশের হিসাব করি, সিনেমা হলগুলোতে কতদিন চলছে, যেমন আমাদের প্রিয়তমা কিন্তু খুবই ভালো চলেছে, এটা তো নো ডাউট। হ্যাঁ, প্রিয়তমা ভালো চলেছে, ওই মাপের আসলে আমরা ভালো চলছে। আপনি ওই মাপের ছবি সারা বছর দিলে তো আপনি ওই মাপের ছবি হিট করতে পারবেন না। প্রিয়তমার সময় ছবি হচ্ছে আপনার হল ওপেন হয় আরো বেশি, 100-150 হল ওপেন হয়। অন্য সময় আপনি যে কোনো ছবি দিলে সুপার ফ্লপ হবে, এটা বাস্তব কথা। অন্য সময় যদি আপনি টম ক্রুজেরও ছবি দেন, সেই ছবির টাকা ওঠানো কষ্টের ব্যাপার হয়ে যাবে বাংলাদেশে। বাট তার মানে এই না যে আমরা চাইলেই করা সম্ভব না। হ্যাঁ, আমরা চাইলে সম্ভব, কিন্তু আমরা চাচ্ছি না। আমাদের বড় বাজেটের ছবি, বিগ বাজেটের ছবি কেউ আমরা ইচ্ছারা রিলিজ দিতে চাচ্ছি না। এটা অনেক বড় একটা খারাপ ব্যাপার। আপনি অনেক সুদর্শন নায়ক, আপনার হাইট কত হবে? 6'1". 6'1". আমাদের শাকিব খানের হাইট কত জানেন? ভাইয়া 5'11 to 6। 5'11", আচ্ছা। সবকিছু মিলে আপনি অনেক সুদর্শন নায়ক। আমরা তো একটা কি বলেন যে আমরা একটা নায়ক সংকটও কিন্তু আছি। তাহলে আপনারা যখন কাজ করছেন, বেশ কয়েকটা চলচ্চিত্র আপনি করছেন, তাহলে আরো ভালো মানের ছবি কেন আপনারা করতে পারছেন না, কিংবা সেই জায়গায় কেন যেতে পারছেন না? যদি জাজ মাল্টিমিডিয়ার কথা বলি, জাজের একটা কাজ করেছেন, আরেকটা কাজ কেন আপনি আর করলেন না, কিংবা কেন হয়নি আপনার সাথে? এটা তো সিনকের ব্যাপার, ইনভেস্টারের ব্যাপার। ইনভেস্টার যদি চাই একে নিয়ে কাজ করবে, ওকে নিয়ে কাজ করবে, এটা ইনভেস্টারের ব্যাপার। আর আমাদের একটা ভুল ধারণা সবসময়, আমরা সবসময় সাকিব ভাইয়ের সাথে তুলনা করি। 300 ছবি করার পরে সাকিব ভাই হয়েছে, রাইট। সাকিব ভাইয়ের যখন 22 মুভি ছবি ছিল তখন সাকিব ভাই কেমন ছিল এটা আপনার বুঝতে হবে। সাকিব ভাই যখন 22 মুভি করেছিল তখন আমার বাংলাদেশে 1200 হল ছিল, আর এখন বাংলাদেশে আমার 60 থেকে 70টা হল। আমি আপনার কথা বলছি না, আমি অনেক আর্টিস্টের কথা বলছি। অনেক আর্টিস্ট এসে কি বলে, সে বলে নিজেই বলে ফেলে, বা তার নিজের ফ্যান পেজ বলে ফেলে, তার নিজের ক্লোজ কোনো জার্নালিস্ট বলে ফেলে যে সাকিবকে টপকিয়ে ড্যাশ অ্যান্ড ড্যাশ, সাকিবকে টপকিয়ে এই ছবি, এটা বলে ফেলে। বাট তারা চিন্তা করেন আজকে সাকিব খান কোথায় যাওয়ার পরে সাকিব খান হয়েছে। এত সহজেই সাকিব খানকে ধরা সম্ভব না। সাকিব খান একটা বছরে 20টা ছবি শুটিং করেছে, একটা দিনে 2টা ছবি শুটিং করেছে, একটা দিনে 3টা ছবি শুটিং করেছে, শিফট ওয়াইজ ভাগ করে শুটিং করেছে। আর আমরা একটা মাসে একটা ছবি শুটিং করি, এটা বুঝতে হবে। আমরা সাকিব ভাইয়ের সাথে সবার তুলনা দিয়ে বসি, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। সাকিব ভাইয়ের জায়গায় একটা জায়গায় চলে গেছে। সাকিব ভাইকে ধরা ইন্ডাস্ট্রিতে এখন কারোর পক্ষে না। সাকিব খান ঠিক আছে, অসংখ্য ছবি করার পর তিনি সাকিব খান হয়েছেন, তিনি আমাদের মেগাস্টার। কিন্তু হয় না যে আমাদের পার্শ্ববর্তী দেশ বলি, কিংবা আপনার জায়গা থেকে আপনি কি বলবেন, আপনি কিসের ল্যাকিংসে আছেন? আপনার দ্বারা তো আরো অনেক ভালো কাজ হওয়ার কথা ছিল। হ্যাঁ, সেটা আরো অনেক ভালো কাজ হওয়ার কথা ছিল। আমি তো ভালো কাজ করছি, চলছে আমার ভালো কাজ। সামনে আরো ভালো ভালো কিছু প্রজেক্ট আসছে আমাদের এখন
80% প্রডিউসার আনতেছে হিরো অথবা হিরোইন, 80% প্রডিউসার সেই হিরোই সিলেক্ট করতেছে ডিরেক্টর কে হবে, সেই হিরোইনই সিলেক্ট করতেছে ডিরেক্টর হিরো কে হবে। আমার কাছে মনে হয় এটা একটা চেইন মেনটেন হচ্ছে, সো সে চেনের বাইরে হয়তো আমি পড়ে গেছি। আর এখন আমি আমার কাজকে আমি ফোকাস দিই। আমার মনে হয় একজন আর্টিস্টের, একজন হিরোর কাজ হচ্ছে শুধু স্ক্রিপ্ট দেখে অ্যাক্টিং করা, তার আর কোনো কাজ হওয়ার কথা না। সে প্রোডাকশন কেন কন্ট্রোল করতে যাবে, সে একজন প্রডিউসার কেন কন্ট্রোল করতে যাবে, সে একজন ডিরেক্টর কেন কন্ট্রোল করতে যাবে, এটা তো তার কাজ না, তার কাজ অ্যাক্টিং করা। সো আমি সেটাতে ফোকাস দিব। আমি যতটুকু আমার যে ছবিগুলো আসছে, সামনে বড় কিছু ছবি আসছে, ইভেন ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কিছু ছবি আসছে, আমি সেটার জন্য গ্রুমিং করছি। আমার নেক্সট ডে আমার সেই ছবিগুলোর শুটিং হবে। পরিমণির সাথে তো আপনার খুব ভালো যোগাযোগ এবং ভালো বন্ধুত্ব, পরিমণির সাথে কোনো ছবি করার পরিকল্পনা আছে কিনা? ওর সঙ্গে আমার ছবি কথা চলছে, আরও বেশ কিছুদিন আগে থেকে কথা চলছে। হয় বাজেটে হয় না, হয়তো বা গল্প পছন্দ হয় না, কোনো না কোনো কিছুই প্রবলেম হয় বিদায়ী, কারণ এখন খুব বেছে বেছে কাজ করতে কিন্তু হয়। আমাদের আরো তো নায়িকা আছে, বিদ্যা সিনহা, মাহিয়া মাহি, তাদের সাথে কোনো কাজ করার না? মাহি, অপু, পরি তিনজনের সাথে আমার কাজের কথা চলছে, তিনজনের সাথে ভালো ভালো প্রজেক্টের কথা চলছে। এখন আমাদের ছবিগুলো যেহেতু আমাদের অন্য পর্যায়ে চলে গেছে, এই আমাদের শুধু সিনেপ্লেক্স কেন্দ্রিক ছবি বানালেই হবে না, আমাদের ছবি দেশের বাইরে রিলিজ করার প্ল্যান করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় ছবির কোয়ালিটির মান ভালো করতে হবে। অলরেডি কিন্তু যাচ্ছে, সুরঙ্গ গেল। কোয়ালিটির মান ভালো করতে গেলে অবশ্যই আপনার প্রজেক্টের কোয়ালিটি ভালো হতে হবে। সব কিছু দেখে শুনেই আমরা ট্রাই করছি। আমার পছন্দ হলে তো হিরোইনের পছন্দ হয় না, হিরোইনের পছন্দ হলে তো আমার পছন্দ হয় না, এরকম চলছে আর কি প্রজেক্টগুলো। বাট কয়েকটা প্রজেক্ট গুছিয়ে নিয়েছি, ইনশাল্লাহ অচিরেই নাম প্রকাশ হবে এবং শুটিংয়েও চলে যাব আমরা। তার আগে এটা নিয়ে পাবলিশলি সামনে যদি খুব কাছাকাছি যদি কোনো ছবি রিলিজ হয়, কোন ছবিটাকে রিলিজ হবে? খুব কাছাকাছি রিলিজ হলে আমার মোহনা মুভিজের একটা চলচ্চিত্র ছিল আমাদের মুনতাজুর আকবর স্যারের, এটা একটা রিয়েল স্টোরি বেস গল্প, ছবিটার নাম আয়না। ওটাতে আমি আর আমার অপোজিটে কাজ করেছে আঁচল। এটা খুব ভালো একটা গল্পের ছবি। এটার জন্য আমার 7 কেজি ওজন বাড়াতে হয়েছিল, মানে আমার প্রায় 1 মাস ভাত খেতে হয়েছিল। ছবিটাতে আমার ক্যারেক্টারের নাম রুস্তম ছিল, রিয়েল স্টোরি বেস। মানে এই ছবিটা আমরা এটা খুব 2 ঈদের মাঝখানে আসবে। 2 ঈদের মাঝখানে আয়না ছবি মুনতাজুর আকবর স্যারের। এছাড়াও আমার এক পশলা বৃষ্টি, অবাস্তব ভালোবাসা, কাকতারোয়া, ভালোবাসলে দোষ কি তাতে, এই টাইপের অনেকগুলো ছবি অলরেডি আমার পাইপলাইনে আছে, যেগুলো সেন্সর হয়ে আছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ঈদ নিয়ে আপনার মজার কোনো স্মৃতি কিংবা কষ্টের কোনো স্মৃতির কথা মনে পড়ে কি? ঈদ নিয়ে মজার স্মৃতি আমার দুটাই, মানে কষ্টের স্মৃতি আর কি। ঈদ নিয়ে দুটোই শুনি আমরা, কিন্তু ওইটাই আমার কাছে এখন মজা লাগে। কিরকম? কারণ হচ্ছে আমি 2007-এ আমার বাবাকে হারিয়েছি, এবং 2টা ঘটনায় আমার বাবাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে আমার বাবাকে আমি অনেক বেশি মিস করি। আমি ঈদের দিন আমি সব খাবার বাদ দিয়ে একটা ঝুড়ি সেমাই রান্না করতো আব্বু, হাঁসের ডিমের কুরমা করতো আব্বু নারকেলের দুধ দিয়ে। এটা সব স্পেশালের থেকে এটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল ছিল। আমি নামাজ পড়তে যাওয়ার আগে সেমাইটা খেয়ে যেতাম। এরপরে এসে কোনো মাংস, মানে মুরগি, বিফ থেকে শুরু করে সব বাদ, আমি দুপুরবেলা আগে আমি আব্বুর হাতে রান্না করা কুরমাটা দিয়ে খেতাম। আমাকে লোকালি খুব বাইরে মিশতে খুব কম দিত। ক্রিকেট খেলো, খেলাধুলা করো, কিন্তু এদিকে যাবা ওদিকে যাবা, বাজি ফুটাবা, এখানে যাবা, ওই করবা, এটার ভিতরে আব্বু কখনো যেতে দিত না। তা আব্বু সবসময় চাঁদ রাতের দিন একটা পিকনিক করতাম বন্ধুরা মিলে বাসার পাশে, রেগুলার করে ফেলতাম। ঈদের দিন আব্বু কী করতো, আব্বু নামাজ পড়িয়ে এসেই আব্বু খাবার খেয়ে বলতো শুয়ে পড়ো। আব্বু রেস্ট দিত, আব্বুর সঙ্গে আমাদের শুয়ে থাকতে হতো, টিভি দেখতে হতো, এই। কিন্তু বাইরে বের হবো, ঘুরতে যাব, রিক্সায় যাব, এরকম হয়নি। ক্লাস 9-এ যখন আমি উঠলাম, সর্বপ্রথম আব্বু আমাকে ছাড়লো, আম্মুর সঙ্গে অনুমতি নিয়ে আব্বু বললো যে ঠিক আছে যাও, ঘুরতে যাও, কিন্তু দুপুরের ভিতরে চলে আসবা। তা আমার এক ফ্রেন্ড ছিল খোকন নাম করে আর সেলিন নাম করে, সে বুদ্ধি দিল, জয় ছবি দেখতে যাব, পপি আপু আর হচ্ছে রিয়াজ ভাইয়ের ছবি রিলিজ হয়েছে। তা বললো ঠিক আছে, 6টা-9টা। আমরা ওই অবস্থায় আবার 6টা-9টা রওনা করলাম ছবি দেখতে। 10-12 জন ছবি দেখলাম। আব্বু ঘুম থেকে উঠে, ঘুমানো যাওয়ার আগেও আমাকে দেখে নাই, ঘুম থেকে উঠেও আমাকে দেখে নাই। ওই সময় কোনো ফোন নাই, আমি কাউকে বলে যাইনি যে আমি ছবি দেখতে যাচ্ছি। কোনোদিন তো রাত 9টায় শো শেষ হয়েছে,
আড্ডা মেরে মেরে হাঁটতে হাঁটতে হল থেকে হাঁটতে হাঁটতে আসতে আসতে আমার আর প্রায় 10টা, 9:30, 10টা বেজে গেছে। তা আব্বুর ধারণা আমি হারাই গেছি বা আমাকে ছেলে ধরে নিয়ে গেছে। আম্মু তো চিল্লা ফাল্লা শুরু করছে, তোর জন্য আমাদের ঘর থেকে বের করে দিছে, তোর কোনো টেস্ট পাচ্ছে না, তোর কোথায় আছে জানে না, এখন তো তুই বাসায় গেলে তোর আজকে মেরেই ফেলবে আব্বু। তা আমাদের বাসার আমাদের ভাড়াটিয়ারা ছিল, তারা অলরেডি সবাই জেনে গেছে যে বিশাল বড় একটা ঘটনা আজকে ঘটতে যাচ্ছে। তারা কি করলো, তার রুমে নিয়ে আমাকে রাখলো রাতে। আর আব্বুকে জানানো হলো যে না, ওর খোঁজ পাওয়া গেছে, ও আছে, ও পাশের বাসায় আছে, পাশের রুমেই আছে, তুমি শান্ত হও। পরে আম্মু ছোটো ভাই ঘুমিয়ে আমার বাসায় গিয়ে উঠলো, ভাড়াটিয়ার বাসায় গিয়ে আমি থাকলাম। সকালবেলা আব্বু রুটিন মাফিক 12টা 1টার সময় বাজারের উদ্দেশ্যে রওনা দিছে, এটা জানতে পারছে। তো ঈদের দিন তো আমি খাবারই খাইনি, ঈদের খাবার। তা আম্মু শখ করে ঈদের খাবারটা রেখে দিছে আমার জন্য। তা আমি চুপ চুপ যেয়ে ঈদের খাবারটা নিয়ে কেবল বসছি আমি। তা আব্বু বুঝতে পারছে যে এই মুহূর্তে আমি বাসায় ঢুকবো। আব্বু ঘুরে আবার বাজারে না গিয়ে চলে আসছে। মানে কি মারার জন্য? মারার জন্য। ও মাই গড, আঙ্কেল এত অনেক শাসন করতো। তা আমার একটা প্রবলেম কি, আমি পার্থের সাথে কখনোই কারোর কাছে সরি বলি না। ছোটবেলা থেকে একটা ইগো, মনে করি সরি বললে মনে হয় অনেক ছোট হয়ে যাবো, বা অনেক বড় অপরাধের জন্য আমি সরি বলতেছি, যেটা আমি করি নাই। তা আমি সরি বলি নাই। বলার পরে উঠানে আমারই ছিঁড়া প্যান্ট ছিল, কাপড় ওই ছিঁড়া প্যান্ট দিয়ে ঘর মোছে, বোয়া ছিঁড়া গেঞ্জি ছিল, এগুলো দিয়ে ঘর মোছে। তা আব্বু কি করলো, যে জামা কাপড়গুলো ছিল ঘর মোছার, ওগুলো আমাকে দিয়ে বললো এগুলো পরো। তা আমি তো কাঁদতেছি, সবাই বলতেছে সরি বলো, হয় সরি বলো, না হলে এটা পরে বাড়ি থেকে বের হয়ে যাও। কান্নাকাটি করে বের হয়েছি, কিন্তু পালানোর জায়গা তো আর পাচ্ছি না। ছিঁড়া প্যান্ট ছিঁড়া গেঞ্জি পরে আমি পালাবোটা কোথায়? যেদিকে যাচ্ছি সেদিকে আমার পরিচিত মানুষ। এখন আমি মানে এটা কষ্টের ব্যাপার, আমি অনেক কাঠ টাট গাদি দেওয়া আছে, এটার পিছনে যে একা বসে কান্নাকাটি করতেছে। তো একটা সময় দেখি আম্মু, আমার বাসার সবাই আসছে, আব্বুকে মানায় নিয়ে আমাকে বাসায় ঢুকাইছে। তাই এটা ঈদের দিনের আমার সব থেকে সেরা একটা মুহূর্ত, এবং এটা আমার এখন অনেক আনন্দ লাগে যে আমার আব্বু আমাকে শাসন করতে পারছে। আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 2 বছর 6 মাস। তা 2 বছর 6 মাস আমার মনে হয়েছে যে আমার মনে হয় এই 34 বছর কাটিয়েছি যে আনন্দে, এই 2 বছর 6 মাস আমি ততটাও করতে পারিনি। মানে আমার কাছে এমন মনে হয়েছে, তাহলে আমার 26-27 বছর একটা বাচ্চাকে লালন পালন করা একটা বাবা মায়ের কতটা কষ্ট, সেটা আমার ফিল হয়েছে এখন। তা আমি কখনো আব্বুর কাছে সরি বলি নাই। তা আব্বু যদি বেঁচে থাকতে হয়তো বা এখন বাবা হওয়ার পরে আমি আব্বুকে প্রতিদিন একবার করে সরি বলতাম। আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। আমি বিকেএসপিতে ছিলাম, আমি বিকেএসপি ক্যাম্পিং করেছি, জাতীয় 15-এ খেলেছি, আমি ফার্স্ট ডিভিশন খেলেছি, জেলা টিমের হয়ে খেলেছি, বিভাগীয় টিমে খেলেছি। কিন্তু আমার আম্মুর কথা হচ্ছে, মধ্যবিত্তর ছেলেদের কাজ হচ্ছে লেখাপড়া, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ভালো চাকরি করবে, এটা তোমার কাজ, খেলাধুলা আমাদের পোষাবে না। কিন্তু আব্বু আমাকে পালিয়ে পালিয়ে টাকা দিয়ে দিয়ে আমাকে বিভিন্ন জায়গায় পাঠাইতো, যাও তুমি এখানে ক্যাম্পিং করে আসো। তো ওই জায়গায় কিন্তু আঙ্কেলের একটা ভালোবাসাটা পেয়েছি, আব্বুর শাসনও পেয়েছি। তা আমার কাছে এখন শাসনটাও অনেক ভালোবাসা মনে হয়। সেটাই আমি অনেক মিস করি আমার বাবাকে। ভাল লাগলো আসলে জয় ভাই আপনার সাথে কথা বলে। এই ফার্স্ট টাইম আপনার সাথে আমার অনুষ্ঠান করা হচ্ছে, এবং আপনি অত্যন্ত, আমি কি বলবো, যে সরল মনের মানুষ কিন্তু আপনি। হ্যাঁ, যে আজকে গল্প করতে করতে বাবার জন্য কেঁদেই দিলেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আপনিও একজন ভালো বাবা অবশ্যই, যেন আমি একজন ভালো বাবা হতে পারি। অনেক অনেক শুভকামনা, অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালো কাজ আমাদের জন্য এনে দিবেন আপনি। ঈদ মোবারক। আর দর্শকের জন্য যদি কিছু বলেন। দর্শকের জন্য সবসময় বলবো, বাবাকে নিয়ে বলবো যে আপনার বাবা মাকে সবসময় অনেক বেশি ভালোবাসবেন, অনেক বেশি শ্রদ্ধা করবেন। যারা পৃথিবীতে আছেন, যারা গত হয়েছেন, তাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, কারণ একজন মানুষ চলে গেলেই সত্যি তার অপূর্ণতা বোঝা যায় আর কি। আর আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, আমি সবসময় চলচ্চিত্রের কথা বলবো। এই ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখার দায়িত্ব শুধু আমার না, এই 4 দেয়ালের ভিতরে মানুষদের না, আপনাদের সবার। যারা আজকে আপনারা আমাদের মতো সাকিব খান বানিয়েছেন, আমাদের মতো জয় চৌধুরী বানিয়েছেন, আরও অনেক আমাদের স্টার যারা আছেন তাদেরকে বানিয়েছেন, টোটাল কৃতিত্বই আপনাদের। আপনারা বাংলা চলচ্চিত্র দেখবেন, বাংলা চলচ্চিত্র পাশে থাকবেন, হলে গিয়ে বাংলা চলচ্চিত্র দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে আবার ঈদ মোবারক।
দর্শক, গল্পে গল্পে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।